পুরনো স্কুটারে আর্মি ক্যাপ্টেন অনিকা রহমান তার মা শাহিদা বেগমকে নিয়ে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাচ্ছিলেন। তার বড় বোন কামিনী রহমান ছিলেন এই শহরের জেলা প্রশাসক ডিসি। তার মায়ের মুখের আনন্দ এবং গর্ব দুটোই স্পষ্টই দেখা যাচ্ছিল, কারণ তার মা শাহিদা বেগম একাই তার দুই মেয়েকে বড় করে এই জায়গায় এনেছেন। বড় মেয়ে কামিনী রহমান কাজের ব্যস্ততার কারণে বাড়িতে আসার সময় খুব কমই পেতেন। তাদের স্কুটি শহরের বাইরের দিকেই ঘোরাঘুরি করতেছিল। সামনের রাস্তায় একটি পুলিশ ব্যারিকেডে চোখে পড়ল। জিপের বটেনে পা ছড়িয়ে গোফে তা দিতে দিতে ইন্সপেক্টর রফিক আহমেদ বসেছিলেন। রাস্তায় দুই হাবিলদার সবুজ এবং রিয়াজ লাঠি ঠুকাতে ঠুকাতে আসা যাওয়ার পথের লোকদের চালান কাটছিলেন এবং জোর করে টাকা আদায় করছিলেন। ঠিক সেই সময় দূর থেকে অনিকা রহমান তার পুরনো স্কুটিতে তার মা শাহিদা বেগমকে নিয়ে আসছিলেন। তারা ব্যারিকেড পার করার চেষ্টা করতেই ইন্সপেক্টর রফিক আহমেদ হাত তুলে গর্জন করে জিপের বটন থেকে নামলেন এবং তাদেরকে বললেন, এই মেয়ে, স্কুটিটা সাইড কর, কোথায় পালাচ্ছিস? খুব তাড়া আছে নাকি? অনিকা রহমান শান্তভাবে স্কুটিটি থামালেন। তার মুখে কোনো ভয় ছিল না। তিনি বললেন, জি সাহেব, আমরা বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাচ্ছি। যদি কাগজপত্র দেখতে হয় তবে আমাদের কাছে সব কাগজপত্র আছে। রফিক আহমেদ তার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠলেন। ও হো, খুব বাহাদুরি দেখানো হচ্ছে তাই না? আর পেছনে এই বুড়িটা কে? কোথা থেকে আসছো? এক হাবিলদার সবুজ তখন হেসে বললেন, স্যার, নিশ্চয়ই কোনো নাটক করছে। চেহারা দেখুন, খুব শরীফ সাজার ভান করছে। দ্বিতীয় হাবিলদার রিয়াজও অশ্লীলভাবে বললেন, স্যার, এই বুড়ি আর মেয়েটার চেহারাটাই দেখুন, চুরি চামারের মাস্টার মনে হচ্ছে। বুড়ি শব্দটি অনিকা রহমানের হৃদয় বিঁধল। তার চোখ তৎক্ষণাৎ লাল হয়ে উঠল। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে উত্তর দিলেন, মুখ সামলে কথা বলুন। ইনি আমার গর্ভধারিণী মা। আমাদের কাছে সব কাগজপত্র আছে। আপনি শুধু আপনার কাজ করুন। কারো সম্পর্কে এমন কথা বলা কোনো পুলিশের মুখে শোভা পায় না। এতে ইন্সপেক্টর রফিক আহমেদ রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন এবং বললেন, আবে চুপ, তোর মতো মেয়ে আমাদের কথা বলতে শেখাবে? তুই আমাদের আইন শেখাস না? আমরা ভালো করেই জানি কে শরীফ আর কে অন্যায়। ভালোই ভালোই কাগজ বের কর। অনিকা রহমান স্কুটির ডিগ্গি থেকে লাইসেন্স ও কাগজপত্র বের করে ইন্সপেক্টর রফিক আহমেদকে দিলেন। রফিক আহমেদ কাগজগুলো না দেখেই হাওয়ায় ছুড়ে দিলেন এবং গর্জন করলেন, আবে বোকা মেয়ে, আমাদের বোকা বানাচ্ছিস? নকল কাগজ দেখিয়ে ভাবছিস এমনিই চলে যাবি? আমাদের সঙ্গে চালাকি করছিস তাই না? অনিকা রহমানের রাগ হয়ে গেল এবং তিনি বললেন, স্যার, আমাদের চালানি কেটে দিন। এভাবে আমাদের সঙ্গে অভদ্রতা করবেন না। সেই কখন থেকে আমাদের সময় আর মাথা দুটোই খারাপ করছেন। এর চেয়ে ভালো আমাদের চালানি কেটে দিন, আমরা চালান ভরে দেব। এই কথা শোনা মাত্রই ইন্সপেক্টর রফিক আহমেদ এগিয়ে গেলেন এবং কোনো দ্বিধা না করে অনিকা রহমানের গালে জোরে এক থাপ্পড় বসালেন। আওয়াজটি এত জোরে ছিল যে পুরো রাস্তায় নিস্তব্ধতা নেমে এলো। অনিকা রহমানের মাথা ঝাঁকুনি খেল, চোখে পানি এসে গেল। একজন আর্মি অফিসার, যিনি সীমান্তে শত্রুর গুলির মোকাবেলা করেছেন আর নিজের উপর উর্দি পরা গুন্ডাদের হাতে অপমানিত হলেন, তার মা শাহিদা বেগম চিৎকার করে উঠলেন এবং এগিয়ে গিয়ে বললেন, ওরে, আমার মেয়েকে কেন মারলি? ওরে, আল্লাহকে তো ভয় কর। রফিক আহমেদ তাকে ধাক্কা দিয়ে চিৎকার করে বললেন, চুপ বুড়ি, বেশি কথা বললে তোকেও এমন একটা থাপ্পড় খেতে হবে। হাবিলদার সবুজ আর রিয়াজ দুইজনেই শয়তানি হাসি দিয়ে হাসতে হাসতে বললেন, হা হা হা, খুব তেজ দেখাচ্ছিলি, দেখ সব তেজ বেরিয়ে গেল তো। এবার অনিকা রহমানের রক্ত ফুটতে শুরু করলো। থাপ্পড়ের জবাব দিতে তার হাত উঠল, কিন্তু সেখানেই সে থেমে গেল। তিনি জানতেন এই গুন্ডাদের উপর হাত তুললে পরিস্থিতি আরো খারাপ হবে। তার চোখ আগুনের গোলার মতো জ্বলছিল, কিন্তু ঠোঁট তখন তার বন্ধ ছিল। ইন্সপেক্টর রফিক আহমেদ চিৎকার করে বললেন, এই দুজনকে গাড়ির ভেতরে ঢুকাও আর চলো থানায়। সেখানে আমরা দেখাবো পুলিশের ক্ষমতা কি হয়। গুন্ডাদের মতো 3 পুলিশকর্মী ধাক্কা দিয়ে তাদের জিপে ঢুকিয়ে দিতে শুরু করলো। রাস্তায় তৎক্ষণাৎ ভিড় জমে গিয়েছিল। কিছু লোক মোবাইল বের করে ভিডিও বানাচ্ছিল, কিন্তু এগিয়ে এসে কথা বলার সাহস কারোই ছিল না। এই ভিড়ে এক যুবক চুপচাপ ভিডিও রেকর্ড করছিল। সে জানতো না যে তার এই ভিডিওই ভবিষ্যতে পুলিশের গুন্ডাগিরির বিরুদ্ধে তুফান সৃষ্টি করবে। জিপে অনিকা রহমান তার মায়ের বুকে জড়িয়ে বসেছিলেন। শাহিদা বেগম কাঁদছিলেন এবং মেয়ের গালে থাপ্পড় চিহ্ন দেখে ফুপিয়ে ফুপিয়ে উঠছিলেন। অনিকা রহমানের চোখ আকাশের দিকে স্থির ছিল আর মুখে ছিল নীরবতা, কিন্তু হৃদয়ে আগুন জ্বলে উঠছিল। তিনি জানতেন এই অপমান চুপচাপ সহ্য করার নয়। থানায় পৌঁছানোর পর রফিক আহমেদ গোফে তা দিয়ে গর্জন করলেন, আবে, হাজতে ভরে দাও দুজনকেই। সকাল পর্যন্ত সব তেজ বের করে দেব, তখন দেখব ওদের অকাত কতটুকু। হাবিলদার সবুজ এবং রিয়াজ ধাক্কা মেরে মেরে মা মেয়েকে একটি দুর্গন্ধযুক্ত কোঠায় বন্ধ করে দিলেন।
দরজা বন্ধ হতেই কোঠার দেয়ালে তাদের কান্নার প্রতিধ্বনি বাজতে লাগলো। কিন্তু এই পুলিশ কর্মীরা জানতেন না যে বাইরে এমন একটি ঝড় তৈরি হচ্ছে, যার সামান্য আঁচ পেলেও থানাসহ তাদের পুরো জীবন ধ্বংস করে দেবে। তার মা শাহিদা বেগম কাঁদতে কাঁদতে বললেন, মা, এরা আমাদের কোথায় বন্ধ করে দিল, এখন কি হবে? অনিকা রহমান তার মাকে জড়িয়ে ধরলেন। তার নিজের চোখেও জল ছিল, কিন্তু কণ্ঠে ইস্পাতের মতো দৃঢ়তা ছিল। মা, তুমি চিন্তা করো না, আমি আছি তো, একটুক্ষণের ব্যাপার, সবই ঠিক হয়ে যাবে। থানার এক চাওয়ালা ছেলে যে প্রায় ডিসি অফিসে চা দিতে যেত, সে অনিকা রহমানকে দেখেই চিনতে পারলো। সে কেঁপে উঠল, আরে ইনি তো আর্মিওয়ালি ম্যাডাম, ডিসি সাহেবের ছোট বোন। কিন্তু ইন্সপেক্টর ভয়ে সে কিছুই বলতে পারলো না এবং চুপচাপ সেখান থেকে সরে পড়ল। কিছুক্ষণ পর একজন সাব ইন্সপেক্টর মদের নেশায় চুর হয়ে হাজতের কাছে এলো। হাতের বোতল নেড়ে নেড়ে বলল, এই তোরা কারা রে? খুব ভিআইপি সেজে ঘুরে বেড়াস, বলিস না কেন নিজেদের আসল নাম? অনিকা রহমান ঘৃণার চোখে তাদের দিকে তাকালেন, কিন্তু কিছুই বললেন না। সেই মাতাল দারোগা আরো কিছু বাজে কথা বলতে বলতে চলে গেল। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। হাজতের ভেতরে মশার গুনগুন শব্দ, স্যাঁতস্যাঁতে গন্ধ এবং দম বন্ধ করা পরিবেশ বাড়তে থাকলো। শাহিদা বেগমের অ্যাজমার সমস্যা ছিল। সেই দম বন্ধ করা পরিবেশে তার শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। তিনি জোরে জোরে কাশতে শুরু করলেন। অনিকা রহমান ঘাবড়ে গেলেন। তিনি দরজায় ধাক্কা মারতে শুরু করলেন। কেউ আছেন? দরজা খুলুন, আমার মায়ের শরীর খারাপ হচ্ছে, প্লিজ একজন ডাক্তার ডাকুন। তিনি বারবার আওয়াজ দিলেন, কিন্তু তার কণ্ঠস্বর থানার গোলমালে চাপা পড়ে গেল। বাইরে থেকে এক সিপাহীর আওয়াজ এলো, আবে চুপচাপ শুয়ে থাক, নাটক করিস না, সকালের আগে কোনো দরজা খুলবে না। সারা রাত অনিকা রহমান তার মায়ের মাথা কোলে রেখে বসে রইল। তিনি তার মায়ের পিঠ মালিশ করতে থাকলেন, তাকে সাহস দিতে থাকলেন। সকাল হতে হতে তার চোখ ও অসহায়তায় লাল হয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত জেলার কোনো বড় অফিসার খবর পাননি যে একজন আর্মি অফিসার এবং জেলার ডিসির মা একটি অন্ধকার কোঠায় বন্দী। অন্যদিকে জেলা প্রশাসনের তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। ডিসি কামিনী রহমান সকাল থেকে তার মা এবং বোনকে ফোন করেছিলেন, কিন্তু দুজনেরই ফোন বন্ধ আসছিল। তিনি তার ড্রাইভারকে বাড়ি পাঠিয়েছিলেন। সে জানতে পারলেন যে তারা সকাল থেকে বাইরে গেছেন এবং ফেরেননি। কামিনী রহমানের হৃদয়ে কোনো অনিশ্চিত আশঙ্কা কেঁপে উঠল। ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও কেউ পোস্ট করে দিল। পুলিশের গুন্ডাগিরি, মা মেয়েকে প্রকাশ্যে রাস্তায় দুর্ব্যবহার এবং জিপে তোলার দৃশ্য। ভিডিওটি আগুনের মতো ছড়িয়ে পড়তে লাগলো। লোকেরা পুলিশের বিরুদ্ধে রাগে কমেন্ট করতে লাগলো। এই ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির মাধ্যমে ঘুরতে ঘুরতে ডিসি কামিনী রহমানের পিয়ের কাছে পৌঁছালো। সে সেই ভিডিও দেখলো এবং তার পায়ের তলা মাটি থেকে সরে গেল। সে কাঁপতে থাকা হাতে ডিসি ম্যাডামের কেবিনের দরজা ঠক ঠক করলো। কামিনী রহমান সেই সময় একটি জরুরি মিটিংয়ে ছিলেন। তিনি ইশারায় পিয়েকে থামতে বললেন, কিন্তু পিয়ে এর চোখে যে ভয় ছিল তা দেখে কামিনী রহমান মিটিং থামিয়ে পাশের রুমে গেলেন এবং পিয়েকে বললেন, কি হয়েছে বিকাশ, সবকিছু ঠিক আছে তো? বিকাশ তোতলাতে তোতলাতে বললেন, ম্যাডাম একটি ভিডিও। কামিনী রহমান ফোন হাতে নিলেন এবং ভিডিওটি চালু করলেন। ভিডিও যত এগোতে থাকলো, কামিনী রহমানের মুখের রং বদলাতে লাগলো। তার শান্ত চোখে প্রথম বিস্ময়, তারপর রাগ এবং শেষে একটি ভয়ঙ্কর ঝড় উতলে উঠল। যখন তিনি ইন্সপেক্টর রফিক আহমেদকে তার আর্মি অফিসার বোন অনিকা রহমানের গালে থাপ্পড় মারতে দেখলেন, তখন তার হাত কাঁপতে লাগলো। তখনই ফোনটি তার হাত থেকে পড়তে পড়তে বেঁচে গেল। তার মা, তার প্রিয় মা, যার সঙ্গে তিনি কখনো উঁচু গলায় কথা পর্যন্ত বলেননি, আর সেই মা কিনা রাস্তায় অনুনয় করেছেন। আর তার ছোট বোন, তার আদরের অনিকা রহমান, যিনি দেশের গর্ব, আজ রাস্তায় অসহায় দাঁড়িয়ে। কামিনী রহমানের চোখের জল ভরে এলো, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন। তিনি একজন ডিসি। এই মুহূর্তে তার আবেগে ভেসে যাওয়ার অধিকার ছিল না। তার ভিতরে মা আর বোন ছটফট করছিল, কিন্তু তার ভেতরের অফিসার জেগে উঠেছিলেন। তিনি দাঁতে দাঁতে চেপে ধরলেন। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। তিনি মিটিংয়ে উপস্থিত অফিসারদের বললেন, এই মিটিং এখানেই শেষ, আপনারা সবাই যেতে পারেন। সবাই চলে যাওয়ার পর তিনি তার পিএকে বললেন, বিকাশ খোঁজ নাও, এটা কোন থানার ঘটনা এবং আমার মা এবং বোন কোথায় আছে। আমার প্রতি মিনিটের রিপোর্ট চাই। তার কণ্ঠে যে শীলতা এবং রাগ ছিল তা শুনে পিয়ের আত্মা কেঁপে উঠল। সে বুঝে গিয়েছিল যে আজ শহরে এমন একটি ঝড় আসতে চলেছে যা অনেকের উর্দি ও চেয়ার উড়িয়ে নিয়ে যাবে। কামিনী রহমান চেয়ারে বসে ভাবলেন, তার মা, যিনি তাদের মানুষ করার জন্য নিজের পুরোটা জীবন দিয়েছেন, আর তার বোন, যিনি দেশের জন্য প্রাণ হাতে নিয়ে ঘোরেন, তাদের সঙ্গে এই ব্যবহার। আজ এই শহরের ডিসি হওয়ার আসল অর্থ আমি এই উর্দি পরা গুন্ডাদের দেখাবো। আজ ইনসাফ হবে।
এবং এমন হবে যে তাদের পরবর্তী আসার প্রজন্ম মনে রাখবে। থানার ভেতরে রাতটি যেন এক ভয়ঙ্কর স্বপ্নের মতন কেটেছিল। সকালের প্রথম আলো যখন হাজতের ছোট জালি দিয়ে ছেকে ভেতরে এলো, তখন তার নিজের সঙ্গে কোনো আশা নয়, বরং আরো বেশি অসহায়তা নিয়ে এলো। শাহিদা বেগমের অবস্থা এখন আরো খারাপ হয়ে গিয়েছিল। তার শ্বাস নেওয়া কঠিন হচ্ছিল এবং তিনি প্রায় অজ্ঞান ছিলেন। অনিকা রহমান নিচে মেঝেতে বসেছিলেন। তার কোলে তার মা অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। রাতভর অনুরোধ করার পরেও কেউ এক গ্লাস পানি পর্যন্ত দেয়নি। এক সিপাহী পাশ দিয়ে গেল। অনিকা রহমান আবার সাহস জুড়িয়ে বললেন, ভাই সাহেব, প্লিজ একবার ডাক্তার ডেকে দিন, আমার মায়ের জীবন বিপন্ন। সিপাহী ঘৃণা দৃষ্টিতে তার দিকে তাকালো, বলল, আমরা অপরাধীর জন্য ডাক্তার ডাকি না, মরে গেলে একটি সংখ্যা কম হবে। এই কথাগুলি অনিকা রহমানের হৃদয়ে একটি বিষাক্ত ছুরির মতো বিঁধে গেল। তার মনে হলো কেউ যেন তার আত্মাকে আঘাত করছে। তবুও তিনি চুপ রইলেন। তার চোখে এখন আর জল ছিল না, বরং এক ফৌজির শীতল রাগ ছিল, যা অগ্নেয়গিরির মতো ফেটে পড়ার অপেক্ষা করছিল। এরই মধ্যে থানার বাইরের পরিবেশ পাল্টাতে শুরু করেছিল। সেই ভাইরাল ভিডিওটি এখন শুধু শহরে নয়, পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছিল। সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লোকেরা লিখছিল, এটাই কি সিস্টেমের আসল চেহারা? যদি এটা ডিসির পরিবার হয় তবে সাধারণ মানুষের কি হবে? মিডিয়া চ্যানেলগুলিতে খবর পৌঁছে গিয়েছিল। রিপোর্টারদের গাড়ি থানার বাইরে ভিড় করতে শুরু করেছিল। কাউকে ভিতরে যাওয়ার অনুমতি ছিল না, কিন্তু ক্যামেরা অনবরত বাইরে থেকে প্রতিটি কার্যকলাপ রেকর্ড করছিল। থানার ইন্সপেক্টর রফিক আহমেদ এসব থেকে বেখবর। নিজের অফিসে বসে বসে চায়ে চুমুক দিচ্ছিলেন। তখন মনে হচ্ছিল তিনি দুই বিপদগামী মহিলাকে উচিত শিক্ষা দিয়ে দারুণ কাজ করেছেন। ঠিক তখনই তার মোবাইল বাজলো। স্ক্রিনে নাম জ্বলছিল, এএসপি সাহেব। তিনি অহংকার করে ফোনটি ধরলেন। জয় বাংলা স্যার। অন্যদিকে এসপি সাহেবের ঘাবড়ে যাওয়া এবং রাগে ভরা কণ্ঠস্বর ভেসে এলো, রফিক, তোমার থানায় গতরাতে কোনো বিশেষ গ্রেপ্তারি হয়েছে নাকি? ইন্সপেক্টর বুক চিতিয়ে বললেন, হ্যাঁ স্যার, দুজন মহিলাকে ধরেছিলাম, স্কুটিতে ছিল, তেজ দেখাচ্ছিল, সন্দেহ হওয়ায় হাজতে ঢুকিয়ে দিয়েছি। সকাল পর্যন্ত সব গরম বেরিয়ে যাবে। এএসপির কণ্ঠস্বর এখন গর্জে পরিণত হলো। সর্বনাশ করে দিলে তুমি। ওই দুই মহিলা আর কেউ নন, এই জেলার ডিসি কামিনী রহমানের মা এবং তার আর্মি অফিসার বোন। আর সেই ভিডিও সারা দেশে ঘুরছে, প্রধানমন্ত্রী পর্যন্ত খবর পৌঁছে গেছে। তুমি ডিসির পরিবারকে হাজতে ঢুকিয়েছ আর তাদের সঙ্গে অভদ্রতাও করেছ, থাপ্পড় মেরেছ। কোন অধিকারে? বোকা। ইন্সপেক্টর রফিক আহমেদ হাত থেকে ফোনটি প্রায় পড়ে গেল। তার মুখের রং উড়ে গেল, যেন কেউ তার রক্ত সব নিঃশেষ করে নিয়েছে। তিনি তোতলাতে তোতলাতে বললেন, স্যার, আমি তো জানতাম না, তাছাড়া তারা তো জানাননি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন স্যার। এএসপি চিৎকার করে বললেন, তোমাকে এখন প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সচিবের কাছে জবাব দিতে হবে। এখনই এই মুহূর্তে তাদের বাইরে বের করো, আর যদি তাদের কিছু হয় তাহলে আমি তোমাকে জ্যান্ত মাটিতে পুঁতে দেব। ফোনটি কেটে গিয়েছিল। ইন্সপেক্টর রফিক আহমেদের পৃথিবী ঘুরে গেল। তিনি পাগলের মতো নিজের চেয়ার থেকে উঠে হাজতের দিকে ছুটতে লাগলেন। চাবি আনো, তাড়াতাড়ি দরজা খোলো। সিপাহীরা দৌড়াতে দৌড়াতে চাবি নিয়ে এলো। দরজা খোলা হলো। ভেতরের দৃশ্য দেখে ইন্সপেক্টরের আত্মা কেঁপে উঠল। অনিকা রহমান নিচে মেঝেতে বসেছিলেন। তার কোলে তার মা অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। ইন্সপেক্টর দৌড়ে ভেতরে গেলেন এবং হাত জোর করে অনুনয় করতে লাগলেন, ম্যাডাম, ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমরা সত্যি জানতাম না আপনি কে। আপনি জানালেন না কেন? অনিকা রহমান কোনো উত্তর দিলেন না। তিনি শুধু তার মায়ের নাভি পরীক্ষা করছিলেন। তার মায়ের নাভি খুব ধীরগতিতে চলছিল। তিনি ইন্সপেক্টরের দিকে এমন দৃষ্টিতে তাকালেন যে সে তৎক্ষণাৎ কেঁপে গেল। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। তার কণ্ঠে একজন ফৌজদারির আদেশ ছিল। ইন্সপেক্টর কাঁপতে থাকা হাতে মোবাইল বের করে অ্যাম্বুলেন্সকে ফোন করলেন। 5 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স থানায় পৌঁছে গেল। শাহিদা বেগমকে স্ট্রেচারে শোয়ানো হলো। অনিকা রহমানও তার সঙ্গে অ্যাম্বুলেন্সে উঠলেন। তারা থানার বাইরে বের হতেই মিডিয়া তাদেরকে ঘিরে ধরলো। ক্যামেরার ফ্ল্যাশ লাইট এবং প্রশ্নের বন্যা শুরু হলো। ম্যাডাম, এটা কি সত্যি যে পুলিশ আপনাকে মেরেছে এবং রাতভর হাজতে রেখেছে? আপনি কি ইচ্ছাকৃতভাবে নিজের পরিচয় লুকিয়েছিলেন? আপনি কি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? অনিকা রহমান কোনো প্রশ্নের উত্তর দিলেন না। তার চোখ শুধু তার মায়ের দিকে ছিল। তিনি শুধু বললেন, আগে আমাদের হাসপাতালে নিয়ে চলুন, বাকি কথা পরে হবে। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে শাহিদা বেগমের অবস্থা আরও সংকটজনক হয়ে উঠল। তাকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হলো। ডাক্তার জানালেন যে দম বন্ধ হওয়ার মতন অবস্থা এবং মানসিক আঘাতের কারণে তার গুরুতর অ্যাজমার অ্যাটাক হয়েছে। তার বয়স বিবেচনা উপেক্ষায় পরিস্থিতি উদ্বেগজনক। এই কথা শুনে এতক্ষণ পাথর হয়ে থাকা অনিকা রহমান ভেঙে পড়লেন।
তিনি হাসপাতালের করিডোরে একটি বেঞ্চে বসে নিজের অশ্রু থামানোর ব্যর্থ চেষ্টা করেছিলেন। ঠিক তখনই সেখানে ডিসি কামিনী রহমান পৌঁছালেন। তিনি তার বোনের এই অবস্থা দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। দুই বোন একে অপরের বুকে মাথা রেখে কেঁদে ফেললেন। দি, এসব কি করে হলো? তুই আমাকে ফোন করলি না কেন? কামিনী রহমান ফুপিয়ে ফুপিয়ে জিজ্ঞেস করলেন। অনিকা রহমান কাঁদতে কাঁদতে বললেন, দিদি, ওরা আমাদের ফোন কেড়ে নিয়েছিল। আর মা দিদি, আর মায়ের কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না দিদি। কামিনী রহমান তার বোনের চোখের জল মুছে দিলেন। মায়ের কিছু হবে না, আর যারা এটা করেছে তাদেরও এখন কিছু হবে না, কারণ তাদের জীবনের সবচেয়ে বড় শাস্তি এখন থেকে শুরু হতে চলেছে। কিছুক্ষণ পর এএসপি, ডিআইজি এবং জেলার সমস্ত বড় অফিসার হাসপাতালে পৌঁছালেন। এএসপি এগিয়ে এসে হাত জোর করলেন। ম্যাডাম, আমরা খুবই লজ্জিত। আপনাদের পরিচয় না জানতে পারা আমাদের খুব বড় একটি ভুল ছিল। আমরা ইন্সপেক্টর, দারোগা এবং 2 হাবিলদারকে তৎক্ষণাৎ বরখাস্ত করেছি। এফআইআরও দায়ের করা হয়েছে। কামিনী রহমান তাদের দিকে ঘুরে তাকালেন। তার চোখে জল নয়, যেন লাভা জ্বলছিল। এসপি সাহেব, এটা ভুল নয়, এটা অপরাধ। আর পরিচয় জেনে সম্মান দেওয়া যদি আপনাদের সিস্টেমের অভ্যাস হয়, তবে এটা সিস্টেম নয়, দাসত্ব। আমার বোন তার পরিচয় জানায়নি, যাতে সে দেখতে পারে আপনারা একজন সাধারণ মানুষের সঙ্গে কি করেন। আর আজ সে দেখে নিয়েছে। মারধর, খারাপ ব্যবহার, অপমান এবং মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এএসপি মাথা নিচু করে নিলেন। আমাদের ভুল হয়েছে ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন। কামিনী রহমানের কণ্ঠস্বর আরো কঠোর হলো। ক্ষমা করে দিলে আমার মা সুস্থ হয়ে যাবেন না? সংস্কারের কথা বলছেন? এখন সংস্কার তখনই হবে যখন আপনারা বুঝবেন যে পুলিশের শক্তি ঊর্ধ্ব থেকে নয়, মানুষের কাছ থেকে আসে। ঠিক তখনই ডাক্তার এসে জানালেন যে শাহিদা বেগমের অবস্থা এখন স্থিতিশীল, তবে তাকে আরো কিছুদিন আইসিইউতে রাখতে হবে। এই কথা শুনে 2 বোন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সেই সন্ধ্যায় ডিসি অফিসে একটি বিশেষ প্রেস কনফারেন্স ডাকা হলো। কামিনী রহমান নিজেই মিডিয়ার সামনে এলেন এবং মিডিয়াকে বললেন, হ্যাঁ, এটা সত্যি যে গতকাল রাতে আমার মা এবং বোনের সঙ্গে পুলিশেরা খারাপ ব্যবহার করেছে। কিন্তু এই গল্প শুধু আমার নয়, এটি এই জেলার সেই সাধারণ নাগরিকের গল্প যারা প্রতিদিন থানায় অপমান সহ্য করে। তাই আজ আমি শুধু সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে নয়, বরং এই পচে যাওয়া সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। পুরো জেলার পুলিশকে এখন মানবতা এবং সংবেদনশীলতার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি থানায় হঠাৎ পরিদর্শন করা হবে, আর যেখানেই এমন অভিযোগ পাওয়া যাবে সেখানে শুধু বরখাস্ত নয়, সরাসরি চাকরিচ্যুত করা হবে। পুরো রাজ্য হতবাক ছিল। একজন ডিসি যিনি তার পরিবারের অপমানকে, পুরো সিস্টেমকে সংস্কারের হাতিয়ার বানিয়েছিলেন। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। কিছু লোক এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিল। পুলিশ মহলে কিছু অফিসার ছিলেন যাদের কাছে একটি একটি নাটক মনে হচ্ছিল। কিছু নেতাও চিন্তিত ছিলেন, কারণ সিস্টেমের মুখোশ খুলে গেলে তাদের পাকা ডিডিএস দুর্বল হয়ে পড়ত। পরের কয়েকদিন কামিনী রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, চাপ এবং বদলির গুজব ছড়াতে লাগলো। কামিনী রহমান কি এই ষড়যন্ত্রের জাল থেকে বেরিয়ে আসতে পারবেন? তিনি কি সত্যি এই যুদ্ধে জিততে পারবেন? এই লড়াই এখন শুধু একজন ডিসির নয়, বরং 2 বোনের ছিল। একজন যিনি আইনের সঙ্গে লড়েছিলেন এবং অন্যজন যিনি প্রতিটি কঠিন মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছিলেন। হাসপাতালের আইসিইউতে হালকা নীল আলো ছিল। মেশিনের ধীর বিটবিট শব্দের মধ্যে শাহিদা বেগম শুয়েছিলেন। তার মুখে অক্সিজেনের মাস্ক ছিল, কিন্তু এখনো তার শ্বাস প্রশ্বাস আগের চেয়ে স্থিতিশীল। তার পাশে বসে কামিনী রহমান এবং অনিকা রহমান তাদের মাকে নীরব দেখছিলেন। বিগত 24 ঘন্টা তাদের জীবনকে নাড়িয়ে দিয়েছিল। এক মেয়ে যিনি পুরো জেলার কর্তা আজ নিজেকে অসহায় অনুভব করেছিলেন, আর অন্য মেয়ে যিনি দেশের শত্রুদের ভয় পেতেন না। তিনি তার মায়ের অবস্থা দেখে ভেতরে ভেতরে কাঁপছিলেন। কামিনী রহমানের ফোন অনবরত বাজছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রী পরিষদ সচিব, মানবাধিকার কমিশন, সব বড় জায়গা থেকে কল আসছিল, কিন্তু কামিনী রহমান কারো ফোন ধরলেন না। তিনি তার পিএকে করা নির্দেশ দিয়েছিলেন যে যতক্ষণ না তিনি বলবেন ততক্ষণ যেন কোনো অফিসের কাজ তার কাছে না আনা হয়। ওইদিকে শহরে ভূমিকম্প চলছিল। ভাইরাল ভিডিও এবং ডিসির প্রেস কনফারেন্সে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকেরা রাস্তায় নেমে এসেছিল। আমরা ডিসির সাথে আছি, পুলিশের স্বৈরাচার চলবে না, এমন স্লোগান শোনা যাচ্ছিল। মিডিয়া চ্যালেঞ্জগুলিতে জোরদার আলোচনা চলছিল। কিছু সাংবাদিক এটিকে কামিনী রহমানের একটি সাহসী পদক্ষেপ বলছিলেন, আবার কিছু সমালোচক এটিকে সহানুভূতি কুড়ানোর নাটক বলছিলেন। কামিনী রহমানের বিরোধীরাও সক্রিয় হয়ে উঠেছিলেন। শহরের এক দাপুটে সংসদ সদস্য বলরাম সাহা, যার বহু বেআইনি কার্যকলাপ ইন্সপেক্টর রফিক আহমেদের মতো পুলিশ কর্মীরা পর্দা ফেলতেন, তিনি প্রেসে বিবৃতি দিলেন, এইসব একটি পরিকল্পিত নাটক। আমলারা এখন নাটক করে জনতাকে বোকা বানাচ্ছে।
আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানাবো। রাজনৈতিক মহলে এই বিষয়টি এখন প্রশাসনিকের চেয়ে বেশি রাজনৈতিক হয়ে উঠেছিল। রাজধানীতে একটি হাই লেভেলের মিটিং ডাকা হলো, যেখানে কামিনী রহমানের এই পদক্ষেপ নিয়ে আলোচনা হলো। কিছু বড় অফিসার বললেন, যদি প্রতিটি অফিসারই এভাবে সাধারণ মানুষ সেজে সিস্টেমের মুখোশ খুলতে থাকে তাহলে সিস্টেম চালাবে কে? কিন্তু অন্যদিকে কিছু সৎ অফিসারও কামিনী রহমানের সমর্থনও করলেন। যদি ডিসি ম্যাডাম এই পদক্ষেপ না নিতেন তবে থানায় চলতে থাকা এই অন্ধকার রাজত্ব কখনো সামনে আসতো না। এরই মধ্যে ইন্সপেক্টর রফিক আহমেদ, মাতাল দারোগা এবং 2 হাবিলদারকে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু এখন ষড়যন্ত্র পর্দার আড়াল থেকে তৈরি হচ্ছিল। রাতে যখন কামিনী রহমান হাসপাতাল থেকে বের হলেন, মিডিয়া তখন তাকে ঘিরে ধরল। ম্যাডাম, তার বদলি করা হচ্ছে, আপনি কি কারো কাছ থেকে হুমকি পাচ্ছেন? কামিনী রহমান থেমে শুধু এতটুকু বললেন, আমার পদেরও চিন্তা নেই, বদলিরও নয়। যদি আমার বদলির ফলে সিস্টেমের উন্নতি হয় তবে আমি 10 বার বদলির সহ্য করতে রাজি, কিন্তু আমার মায়ের মতো প্রত্যেক মায়ের ন্যায় বিচার পাওয়া উচিত। সেই রাতে কামিনী রহমান তার সরকারি বাংলোতে গেলেন না, তিনি সরাসরি ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে পৌঁছালেন। সেখানে তিনি তার আইটি টিমকে ডাকলেন এবং বললেন, আমার জেলার প্রতিটি থানার গত 6 মাসের অভিযোগের পূর্ণাঙ্গ রিপোর্ট চাই। কত এফআইআর দায়ের করা হয়নি, কত মামলার অভিযোগকারীকে ভয় দেখানো হয়েছে, কোন থানা থেকে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এসেছে, আমার প্রতিটির বিবরণ চাই। সঙ্গে সঙ্গে পুরো টিম কাজে লেগে গেল। শত শত ফাইল এবং কম্পিউটার ডেটা ঘাটা শুরু হলো। কামিনী রহমান রাতভর নিজে বসে বসে এক একটি করে রিপোর্ট পড়লেন। সকাল পর্যন্ত তার চোখের সামনে একটি ভয়ঙ্কর চিত্র ছিল। তিনি 12টি এমন থানা চিহ্নিত করলেন যেখানে পুলিশি হয়রানি এবং দুর্নীতির ঘটনা সবচেয়ে বেশি ছিল। পরের দিন সকাল 9টায় জেলার সমস্ত থানার ইনচার্জদের একটি জরুরি ভিডিও কনফারেন্সের মিটিং ডাকা হলো। যখন কামিনী রহমান স্ক্রিনে এলেন তখন তার চোখে ঘুম ছিল না, কিন্তু একটি অদ্ভুত তেজ ছিল। আমি জানি আপনারা সবাই আমার ঘটনায় অবাক, কিন্তু এটি আমার ব্যক্তিগত অপমান ছিল না, এটি সেই সিস্টেমের আসল চেহারা ছিল যা আপনারা সবাই চালান। আজ থেকে প্রতিটি থানাকে তাদের অভিযোগের রেকর্ড জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং প্রতি 15 দিনে প্রতিটি থানায় জনশুনানি হবে, যেখানে আমি নিজে উপস্থিত থাকব। কিছু থানার ইনচার্জ অবস্থিত বোধ করলেন। একজন সাহস করে বললেন, ম্যাডাম, এতে তো আমাদের কর্মচারীদের মনোবল ভাঙবে। কামিনী রহমান তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন। যদি অন্যায় করলে মনোবল তৈরি হয় তবে এমন মনোবল ভাঙাই শ্রেয়। তিনি আরও একটি নির্দেশ জারি করলেন, প্রতিটি থানার সিসিটিভি ক্যামেরা লাইভ ফিড এখন থেকে সরকারি ডিসি অফিস এবং এএসপি অফিস থেকে যুক্ত করা হবে। কোনো অভিযোগকারী কখন থানায় এসেছে এবং কখন গেছেন তার সময় রেকর্ড করা হবে। যদি কোনো ব্যক্তিকে শক্তিশালী কারণ ছাড়া 1 ঘন্টার বেশি থানায় বসিয়ে রাখা হয় তবে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। এটা ছিল একটি প্রশাসনিক বিপ্লবের সূচনা। পুরো রাজ্যের প্রতিধ্বনি শোনা যেতে লাগলো। কিন্তু যেমনটাই হোক না কেন, সংস্কারের পথ কখনো সহজ হয় না। রাজধানী থেকে একটি আদেশ এলো, ডিসি কামিনী রহমানকে তৎক্ষণাৎ বরখাস্ত ট্রান্সফার করা হচ্ছে। কারণ দেখানো হলো ডিসির ব্যক্তিগত কার্যকলাপ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এই খবরটি বাইরে আসতেই জেলায় গোলমাল শুরু হয়ে গেল। লোকেরা রাস্তায় নেমে এলো। ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, কৃষক সবাই কামিনী রহমানের সমর্থনে দাঁড়িয়ে গেলেন। বদলি নয়, সম্মান দাও স্লোগান শোনা যেতে লাগলো। সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর ডিসি ট্রেন্ড করতে শুরু করলো। এরই মধ্যে হাসপাতাল থেকে খবর এলো যে শাহিদা বেগমের স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং তার জ্ঞান ফিরে এসেছে। কামিনী রহমান এবং অনিকা রহমান সঙ্গে সঙ্গে মায়ের কাছে পৌঁছালেন। শাহিদা বেগম দুর্বল কণ্ঠে বললেন, মা, আমি তো ভেবেছিলাম তোরা ভয় পেয়ে যাবি, কিন্তু তুই তো এদের সঙ্গে লড়ে গেলি। কামিনী রহমান মায়ের হাত ধরলেন। মা, এই লড়াই শুধু আমাদের নয়, এটা দেশের প্রত্যেক মা ও মেয়ের লড়াই। এখন প্রশ্ন ছিল, জনগণের এই সমর্থক কি সরকারের সিদ্ধান্ত বদলাতে পারবে, নাকি কামিনী রহমানকে এই যুদ্ধের মূল্য নিজের পদ হারিয়ে দিতে হবে? সকাল 8টা বেজে গিয়েছিল। হাসপাতালের রুমে শাহিদা বেগম এখন আগের চেয়ে ভালো অনুভব করছিল। তার সামনে টেবিলে রাখা খবরের কাগজের শিরোনামে তার মেয়েদেরই গল্প ছিল, কিন্তু কামিনী রহমানের হাতে যে কাগজটি ছিল তা কোনো খবরের কাগজের অংশ নয়, বরং তার বদলির আদেশের কপি। জেলা প্রশাসককে অবিলম্বে বদলি করা হচ্ছে। নিচে প্রধানমন্ত্রী কার্যালয়ের সিলমোহর ছিল। কামিনী রহমান সেই কাগজটি দেখলেন। তার মুখে কোনো বিষণ্ণতা ছিল না, রাগও না। তিনি জানতেন ক্ষমতাকে আয়না দেখানোর একটি মূল্য থাকে, কিন্তু যে মূল্য তার মা এবং বোন দিয়েছেন তার কাছে এই বদলির আদেশ কিছুই ছিল না। ঠিক তখনই তার ফোন বাজলো। কলটি ছিল প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে। ম্যাডাম, আপনাকে রাজধানীতে ডাকা হয়েছে। প্রধানমন্ত্রীজি আপনার সঙ্গে নিজেই কথা বলতে চান। কামিনী রহমান সহজভাবে উত্তর দিলেন, আমি হাসপাতাল থেকে সরাসরি বের হচ্ছি, দুপুর নাগাদ পৌঁছে যাব। শাহিদা বেগম সব শুনেছিলেন। তিনি মেয়ের হাত ধরে বললেন, বেটি, তুই যা করছিস তাতে আমার গর্ব হচ্ছে। তোর নীরবতা এই বধিরদের আওয়াজ শুনিয়েছে।
তুই যেখানেই থাকিস শুধু ন্যায়ের জন্য এভাবেই দাঁড়িয়ে থাকিস। কামিনী রহমান মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সারা পথে তার চোখের সামনে সেই দৃশ্য ঘুরছিল, হাবিলদারের ওঠা হাত, মায়ের চিৎকার এবং হাজতের সেই অন্ধকার। রাজধানীতে পৌঁছাতেই তাকে প্রধানমন্ত্রীর সচিবালয়ে নিয়ে যাওয়া হলো। প্রধানমন্ত্রী একজন অভিজ্ঞ নেতা ছিলেন। তিনি কামিনী রহমানকে দেখেই বললেন, আপনি যা করছেন তাও অসাধারণ, কিন্তু আপনার পদক্ষেপ দুটি চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে জনগণের বিশ্বাস আপনার প্রতি বেড়েছে, অন্যদিকে পুরো পুলিশ ফোর্সের তোলপাড় চলছে। আমি শুধু চাই আপনি একবার জনসম্মুখে বলুন যে আপনার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং সিস্টেমকে সংস্কার আনা। কামিনী রহমান শান্ত স্বরে বললেন, স্যার, আমি এই কথা আগেও বলেছি, আমার পদক্ষেপ কাউকে লজ্জিত করার জন্য নয়, বরং সত্যকে সামনে আনার জন্য ছিল। আপনি চাইলে আমি আবারও জনতাকে সম্বোধন করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী বললেন, খুব ভালো, আজই সন্ধ্যায় একটি প্রেস কনফারেন্স রাখা হয়েছে। আর হ্যাঁ, আপনার বদলির বিষয়ে আমরা নতুনভাবে বিবেচনা করেছি। সন্ধ্যায় শহরের সবচেয়ে বড় সভাগৃহে হাজার হাজার লোকের ভিড় ছিল। মিডিয়া, মন্ত্রী, অফিসার এবং সাধারণ মানুষ সবাই সেখানে উপস্থিত ছিলেন। মঞ্চে কামিনী রহমান একা দাঁড়িয়েছিলেন। তিনি মাইক তুলে কথা বলা শুরু করলেন, আমি কোনো হিরো নই, আমি শুধু একজন অফিসার যিনি নিজেকে একটি প্রশ্ন করেন, আমি কি সেটাই করেছি যা সংবিধান আমার কাছ থেকে আশা করেছে? সেই একটি ঘটনা আমার চোখ খুলে দিয়েছে। আমি মানি যে পুলিশ আমাদের সমাজের মেরুদণ্ড, কিন্তু যখন এই মেরুদণ্ডেই দুর্নীতি, অহংকার এবং সহিংসতায় পোকা লাগে, তখন পুরো সমাজ পঙ্গু হয়ে যায়। আমার উদ্দেশ্য কাউকে বদনাম করা নয়, বরং সংস্কার আনা। আজ আমি আপনাদের সকলের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আমাকে দেশের যে কোনো কোঠায় পাঠিয়ে দেওয়া হোক না কেন, আমার লড়াই সবসময় ন্যায়ের জন্য হবে। আমি পদের জন্য নয়, আমার নীতিগুলোর জন্য দাঁড়িয়েছি। করতালি শব্দে পুরো হল কেঁপে উঠল। মঞ্চ থেকে নামার পর প্রধানমন্ত্রী নিজে মঞ্চে এলেন এবং ঘোষণা করলেন, আমরা ডিসি সাহেবের বদলি বাতিল করেছি এবং একই সঙ্গে পুরো রাজ্যে মানব সম্মান প্রণালী অভিযান এর সূচনা করেছি, যার অধীনে প্রতিটি থানায় মানবিক আচরণ বাধ্যতামূলক করা হবে। আর এই অভিযানের প্রধান হবেন স্বয়ং ডিসি কামিনী রহমান। ভিড় থেকে একজন যুবক চিৎকার করে উঠল, এবার সিস্টেম বদলাবে। সেই রাতে যখন কামিনী রহমান এবং অনিকা রহমান তার মায়ের কাছে হাসপাতালে ফিরলেন, তখন শাহিদা বেগমের চোখে গর্বে অশ্রু ছিল। তিনি তার দুই মেয়ের হাত ধরে বললেন, একজন দেশের রক্ষা করে আর অন্যজন জেলা সামলায়, আর যখন দুজন একসঙ্গে দাঁড়ায় তখন অন্যায়ের কোনো ক্ষমতাই থাকে না। পরের দিন থেকে কামিনী রহমান তার মিশন শুরু করলেন। তিনি কোনো আড়ম্বর ছাড়াই থানার পরিদর্শন করতে লাগলেন। 1 মাসের মধ্যে জেলার ছবি পাল্টাতে শুরু করেছিল। থানায় এখন আর ভয় নয়, বরং সম্মানের পরিবেশ ছিল। সিপাহীরা মানুষের সঙ্গে হেসে কথা বলতে শুরু করেছিলেন। আর শাহিদা বেগম, যিনি একসময় একটি হাজতে অজ্ঞান হয়ে পড়েছিলেন, আজ গর্বের সঙ্গে সবাইকে বলতেন যে তার মেয়েরা শুধু অফিসার নয়, বরং ইনসাফের সেই মশাল যা অন্ধকার চিরে দিতে জানে।